একবার ভাবুন তো, ভিন গ্রহের কোনো প্রাণী পৃথিবীতে এসে আপনার শরীরে প্রবেশ করে আপনাকে দিয়ে তার এমন সব কাজ করায় যা কোনো সাধারণ মানুষের সাধ্যের বাইরে। হ্যাঁ, আজ আমরা এমনই একটি গল্প নিয়ে 2018 সালে নির্মিত ভেনম মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বেশি কথা না বলে সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তবে তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। মুভির শুরুতে আমরা একটা স্পেসশিপ দেখতে পাই, যেটা লাইফ ফাউন্ডেশন নামের একটা কোম্পানি পৃথিবী থেকে ক্লিটন নামের একটা গ্রহে পাঠিয়েছিল। তো স্পেসশিপটি ওই গ্রহ থেকে 4টা প্রাণীকে স্যাম্পল হিসেবে পৃথিবীতে নিয়ে আসছিল রিসার্চ করার জন্য। কিন্তু হঠাৎই কোনো এক যান্ত্রিক ত্রুটির কারণে ওই স্পেসশিপটিতে আগুন লেগে যায়, আর স্পেসশিপটি তার নিয়ন্ত্রণ হারিয়ে মালয়েশিয়ার একটি জঙ্গলে ক্র্যাশ ল্যান্ডিং করে। তো ওই স্পেসশিপে করে যে 4টি প্রাণীকে নিয়ে আসছিল রিসার্চ করার জন্য, এখানে আপনাদের বলে রাখি ওই প্রাণীগুলোকে সিম্বিয়ট বলে। সিম্বিয়ট মানে এক ধরনের এলিয়েনকে বোঝায় আর কি। তো তার মধ্য থেকে একটা সিম্বিয়ট কোনোভাবে ওই স্পেসশিপের পাইলটের শরীরের মধ্যে ঢুকে পড়ে। তো এরপর যখন সেখানে লাইফ ফাউন্ডেশন কোম্পানির লোকেরা আসে তখন তারা সেখানে 3টি সিম্বিয়ট পায়, বাকি একটা পায় না। কিন্তু যখন অ্যাম্বুলেন্সে করে ওই স্পেসশিপের পাইলটকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ওই পাইলট জেগে ওঠে, আর তার শরীর থেকে ওই সিম্বিয়টটি বের হয়ে সেখানে থাকা এক মহিলা পুলিশ অফিসারের শরীরে প্রবেশ করে। একটু পরে ওই অ্যাম্বুলেন্সটাও অ্যাক্সিডেন্ট করে, আর আমরা দেখতে পাই ওই মহিলা পুলিশটির কিছুই হয় না, আর সে ওই পাইলটের গায়ে থাকা ইউনিফর্ম থেকে লাইফ ফাউন্ডেশন লেখাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। মানে ওই সিম্বিয়টটি হয়তো বুঝে গেছে তাদেরকে কারা তাদের গ্রহ থেকে এখানে ধরে নিয়ে এসেছে। তো এরপর সিন চেঞ্জ হয়, আর আমাদের এই মুভির প্রধান দুটি চরিত্র অ্যাডি ও তার গার্লফ্রেন্ডকে দেখানো হয়। অ্যাডি হচ্ছে অনেক বড় একজন সাংবাদিক, আর তার গার্লফ্রেন্ড অ্যান আবার ওই লাইফ ফাউন্ডেশন কোম্পানিতেই চাকরি করে। এরপর আমরা দেখি অ্যাডি রেডি হয়ে তার অফিসে আসে। তো অ্যাডির বস তার কাজ নিয়ে খুবই খুশি ছিল। তখন অ্যাডির বস তাকে বলে, তুমি অনেক ভালো কাজ করো, তাই তোমার উপরে খুশি হয়ে আমি আজ তোমাকে অনেক বড় একটা কাজ দিতে চলেছি। আর সেটা হলো তুমি কাল এই শহরের সব থেকে ধনী ব্যক্তি মিস্টার কার্লটন ড্রেকের সাক্ষাৎকার নেবে। তো ড্রেক হচ্ছে আবার ওই লাইফ ফাউন্ডেশন কোম্পানির মালিক এবং সিইও। যাই হোক, অ্যাডির বস তাকে আরো বলে তার সঙ্গে তুমি খুব সাবধানে কথা বলবে, তাকে এমন কোনো প্রশ্ন করবে না যাতে তিনি রেগে যান, কারণ তিনি রেগে গেলে যে কোনো সময় আমাদের এই কোম্পানি বন্ধ করে দিতে পারেন। তাই তুমি তাকে কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন করবে না। অ্যাডি তার বসকে বলে, ঠিক আছে, আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই করব। এই বলে অ্যাডি তার বাসায় ফিরে আসে। রাতে অ্যাডি দেখে তার গার্লফ্রেন্ডের ল্যাপটপে একটা মেইল আসে। ওই মেইলটা করেছিল তার গার্লফ্রেন্ডের অফিসের এক ডক্টর, যেখানে লাইফ ফাউন্ডেশন কোম্পানির সকল অনৈতিক কাজকর্মের ব্যাপারে বলা হয়েছে যে লাইফ ফাউন্ডেশনের মালিক ড্রেক সে বিভিন্ন এক্সপেরিমেন্টের নামে সাধারণ মানুষদেরকে হত্যা করছে, এবং তারা পৃথিবীর বাইরে থেকে যে সিম্বিয়টগুলো নিয়ে এসেছে সেগুলোর এক্সপেরিমেন্টও তারা মানুষের শরীরে করতে চলেছে। এছাড়াও ওই মেইলে অন্য গ্রহ থেকে যেসব প্রাণী আনা হয়েছে সেসবের ইনফরমেশনও দেওয়া ছিল। আর অ্যাডি এইসব দেখে খুবই চিন্তিত হয়ে যায় এবং ভাবে আমাকে এটা নিয়ে অবশ্যই কিছু করতে হবে। তো যাই হোক, পরের দিন আমাদের ওই লাইফ ফাউন্ডেশন কোম্পানির সিইও এবং মালিক ড্রেককে দেখানো হয়, যেখানে সে কিছু বাচ্চাদের সাথে একটা সেমিনারে ছিলেন, এবং সে ওই বাচ্চাদেরকে বলে যে আমি এমন একটা গবেষণা করছি যেখানে পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে গিয়ে মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে, আর আমার এই গবেষণা একবার সফল হয়ে গেলে মানুষের জীবনযাত্রার মান কয়েক হাজার গুণ বেড়ে যাবে, আর মানবজাতি এক নতুন সভ্যতায় প্রবেশ করবে। একটু পরে সেখানে অ্যাডি আসে ড্রেকের সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো প্রথমে অ্যাডি নর্মাল প্রশ্ন করলেও আস্তে আস্তে সে ড্রেককে তার ওইসব গোপন এক্সপেরিমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে, যেসব এক্সপেরিমেন্টে মানুষকে ব্যবহার করা হয়, এবং আজ পর্যন্ত তার কোম্পানির যেসব কর্মচারীরা গুম হয়েছে তাদের ব্যাপারেও জিজ্ঞেস করে। এক পর্যায়ে অ্যাডি বলে, আপনি এক্সপেরিমেন্টের নাম করে সাধারণ মানুষদের জীবন নিয়ে খেলেন, এমনকি আপনার জন্য আজ পর্যন্ত অনেক সাধারণ মানুষের জীবন গেছে। আর তার এসব প্রশ্নে ড্রেক মারাত্মক রেগে যায় এবং সাক্ষাৎকার ছেড়ে সেখান থেকে চলে যায়। এরপর সিকিউরিটি গার্ড এসে অ্যাডিকে সেখান থেকে বের করে দেয়, আর অ্যাডি সেখান থেকে তার অফিসে চলে আসে। কিন্তু তার বস তার উপরে খুবই রেগেছিল, এবং তার বস তাকে বলে, আমি নিষেধ করার পরেও তুমি কেন তাকে এসব উল্টোপাল্টা প্রশ্ন করেছো? তুমি জানো উনি কত ধনী এবং পাওয়ারফুল একজন মানুষ, উনি চাইলে যে কোনো সময় আমার এই কোম্পানি কিনে ওনার গাড়ির গ্যারেজ বানাতে পারে। এবং তার বস তাকে বলে, এখন আর আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। এই বলে সে অ্যাডিকে চাকরি থেকে বের করে দেয়। এরপর সে যখন তার গার্লফ্রেন্ডের কাছে যায় তখন জানতে পারে যে তার জন্য ড্রেক তার গার্লফ্রেন্ডকেও চাকরি থেকে বের করে দিয়েছে। অ্যাডির গার্লফ্রেন্ড অ্যাডিকে বলে, তোমার জন্য আমার চাকরি চলে গেছে, আমি তোমার মুখ আর দেখতে চাই না। এই বলে সেও অ্যাডিকে ছেড়ে চলে যায়। এরপর আমাদের আবার মালয়েশিয়ার দৃশ্য দেখানো হয়। মালয়েশিয়ার যেই মহিলা পুলিশটির শরীরে ওই সিম্বিয়টটি ঢুকেছিল সে তার শরীরে এনার্জি নেওয়ার জন্য সেখানে থাকা একটি দোকান থেকে কাঁচা মাছ খেতে থাকে। তখন ওই দোকানদার তাকে বাধা দিলে সে ওই দোকানদারকে মেরে ফেলে। এসব দেখে আরো কিছু লোক তাকে আটকাতে আসলে ওই সিম্বিয়টটি সবাইকে মেরে ফেলে। এরপর ওই সিম্বিয়টটি ওই দেহ ছেড়ে অন্য একটি দেহে চলে যায়, কারণ এই সিম্বিয়টের একটা দেহে থাকার জন্য প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয়, যার জন্য যেই
দেহে ওই সিম্বিয়টটা থাকে ওই দেহের ক্রমাগত ক্ষতি হতে থাকে, আর এই জন্য তাকে দেহ চেঞ্জ করতে হয়। এরপর আমাদের আবার ওই লাইফ ফাউন্ডেশনের ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা একটি হলুদ সিম্বিয়টের সাহায্যে একটি খরগোশের ওপরে এক্সপেরিমেন্ট করে। মানে তারা দেখতে চাচ্ছে এই সিম্বিয়টগুলো একটা খরগোশের শরীরে প্রবেশ করে কি ধরনের ব্যবহার করে। তো ওই সিম্বিয়টটি খরগোশের শরীরে প্রবেশ করার পরে প্রথমে স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পরে ওই খরগোশটি মারা যায়। অন্যদিকে অ্যাডি তার সবকিছু হারিয়ে একটা বারে বসে লাল পানি পান করছিল, আর সেখানে সে টিভিতে দেখতে পায় ড্রেক আরো একটি স্পেসশিপ পৃথিবীর বাইরে পাঠাতে যাচ্ছে এবং ওই গ্রহ থেকে আরো কিছু সিম্বিয়ট পৃথিবীতে আনতে যাচ্ছে। এটা দেখে অ্যাডি রাগ করে সেখান থেকে বাইরে বের হয়ে আসে। বাইরে আসার পরে আমরা এক গরিব মহিলাকে দেখতে পাই এবং ওই মহিলা অ্যাডিকে তার কাছ থেকে একটা নিউজ পেপার কিনতে বলে। তো অ্যাডি ওই মহিলার কাছ থেকে একটা নিউজ পেপার কিনে একটা দোকানের ভেতরে প্রবেশ করে তার প্রয়োজনীয় কিছু মালামাল কেনার জন্য। কিন্তু তখনই ওই দোকানে একটা ছিনতাইকারী আসে এবং সে দোকান মালিকের দিকে বন্দুক তাক করে সমস্ত টাকা পয়সা নিয়ে যেতে থাকে। কিন্তু অ্যাডি এসব চুপচাপ দেখতে থাকে, কারণ তার সাহস ছিল না ওই ছিনতাইকারীর সাথে লড়াই করার। এরপর সে তার মালামাল নিয়ে সেখান থেকে তার বাসায় ফিরে আসে। এরপর আমাদের আবারও ওই লাইফ ফাউন্ডেশন কোম্পানির মালিক ড্রেককে দেখানো হয়, আর এবার সে কোনো প্রাণীর বদলে একজন জীবিত মানুষকে ব্যবহার করতে চলেছে এক্সপেরিমেন্টের জন্য। সে অন্য একটি সিম্বিয়টকে মানুষের শরীরে প্রবেশ করাতে যাচ্ছে, আর সে দেখতে চাচ্ছে এই সিম্বিয়টটি মানুষের শরীরে প্রবেশের পরে কি ধরনের ব্যবহার করে। কিন্তু ওই সিম্বিয়টটি ওই লোকটির শরীরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই ওই লোকটি মারা যায়। আর এখানে ওই মেয়েটিও ছিল, যেই মেয়েটি অ্যাডির গার্লফ্রেন্ডকে ইমেল করে লাইফ ফাউন্ডেশন কোম্পানির সকল গোপন তথ্য ফাঁস করে দিয়েছিল। এরপর ওই মেয়েটি অ্যাডির সঙ্গে দেখা করে এবং তাকে সব খুলে বলে। সে অ্যাডিকে বলে তাদের যে করেই হোক ড্রেককে এসব এক্সপেরিমেন্ট করা থেকে আটকাতে হবে, তা না হলে তার কারণে আরো অনেক নিরীহ মানুষের প্রাণ যাবে। তখন অ্যাডি ওই মেয়েটির সঙ্গে যায় এবং লুকিয়ে লাইফ ফাউন্ডেশন কোম্পানির ভেতরে প্রবেশ করে। অ্যাডি সেখানে ওই মহিলাকেও দেখতে পায়, যার কাছ থেকে সে কিছুক্ষণ আগেই একটা সংবাদপত্র কিনেছিল। এটা দেখে অ্যাডি ওই মহিলাকে বাঁচানোর জন্য ওই মহিলাকে যে কাচের বক্সের ভেতরে আটকে রাখা হয়েছিল সেই বক্সটি ভেঙে ফেলে। কিন্তু ওই মহিলার ওপরে আগে থেকেই একটা সিম্বিয়ট দিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, মানে ওই মহিলাটির ভেতরে আগে থেকেই একটা সিম্বিয়ট ছিল। আর ওই সিম্বিয়টটি তখন ওই মহিলার শরীর ছেড়ে অ্যাডির শরীরে প্রবেশ করে এবং অ্যাডির শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার শরীরে ওই সিম্বিয়টটির প্রভাব শুরু হতে থাকে। এদিকে ওই ল্যাবের কাজ ভাঙার কারণে সেখানে অ্যালার্ম বেজে ওঠে, আর ততক্ষণে গার্ডরা সেখানে চলে আসে। কিন্তু তার শরীরে ওই সিম্বিয়টটি প্রবেশ করার ফলে তার মধ্যে কিছু সুপার পাওয়ার চলে আসে, তাই সে খুব সহজেই ওই গার্ডদেরকে মেরে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। তো এরপর যখন অ্যাডি সেখান থেকে বাসায় ফিরে আসে তখন সে অনেক বেশি পরিমাণে পানি পান করতে থাকে এবং ঘরে যত খাবার ছিল কাঁচা মাছ মাংস পচা বাসি সব খেতে থাকে। কিন্তু তারপরেও তার ক্ষুধা মেটে না। আসলে তার ভেতরে থাকা সিম্বিয়টটি তার শক্তি সঞ্চয়ের জন্য এত খেতে যাচ্ছে। অ্যাডি তার নিজের এমন ব্যবহার দেখে নিজেই অনেক ভয় পেয়ে যায়। তখন সে কি করবে বুঝতে না পেরে তার এক্স গার্লফ্রেন্ডকে ফোন করে এবং তাকে সব খুলে বলে। কিন্তু তার এক্স গার্লফ্রেন্ড তাকে বলে, আমি তো তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছি, আর আমি এখন একজন ডাক্তারের সাথে রিলেশনে আছি, তাই তুমি আমাকে আর কখনো কল দিও না। ভাইরে ভাই, এরাই বলে বেডি মানুষ। কি ফাস্ট ব্রেকআপ হইলো, একদিন হইলো না এর ভেতরে নতুন রিলেশন শুরু করছে। বাহ, যাই হোক, মজা করছিলাম। তো তার গার্লফ্রেন্ডের মানা করা সত্ত্বেও অ্যাডি তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায়, যেখানে তার এক্স গার্লফ্রেন্ড তার নতুন বয়ফ্রেন্ডকে ডেট করছিল এবং সেখানে গিয়েও অ্যাডি অস্বাভাবিক আচরণ করতে থাকে, যেমন রেস্টুরেন্টের সব খাবার খেতে থাকে। কিন্তু তারপরেও ওয়েটারকে বলে তার জন্য জীবিত কিছু নিয়ে আসতে। একটু পরে সে ওই রেস্টুরেন্টে থাকা অ্যাকুরিয়ামের ভেতরে নেমে সেখানে থাকা মাছ ধরে খেতে থাকে। তো অ্যাডির এসব উদ্ভট কাজকর্ম দেখে তার এক্স গার্লফ্রেন্ড ও তার এক্স গার্লফ্রেন্ডের বর্তমান বয়ফ্রেন্ড, যার নাম হচ্ছে তারা মনে করে অ্যাডির হয়তো মাথায় সমস্যা হয়েছে, তাই তারা তার মাথা চেক করার জন্য সিটি স্ক্যান করায়। কিন্তু সিটি স্ক্যানের ফ্রিকোয়েন্সিতে অ্যাডির ভেতরে থাকা সিম্বিয়টটির সমস্যা হতে থাকে, যার কারণে অ্যাডি অনেক ছটফট করতে থাকে। তো স্ক্যান করার পরে তাকে সেখান থেকে বের করা হয়। এরপর অ্যাডি সেখান থেকে চলে যায়। এদিকে লাইফ ফাউন্ডেশনের মালিক ড্রেক আবার জানতে পেরে গেছে যে অ্যাডিকে এই মেয়েটি লুকিয়ে ভেতরে নিয়ে এসেছিল, তাই ড্রেক তার উপরে খুবই রেগে যায় এবং তার উপরে ওই সিম্বিয়টটি ছেড়ে দেয়, যেটা এর আগে একজনের ভেতরে প্রবেশ করার ফলে ওই লোকটি মারা গিয়েছিল। এদিকে আমরা অ্যাডিকে দেখি সে তার বাসায় রয়েছে এবং তার সামনের ফ্ল্যাটে খুব জোরে গান বাজনা করা হচ্ছিল, যার কারণে অ্যাডির ভেতরে থাকা সিম্বিয়টটির খুবই সমস্যা হচ্ছিল। তো এখানে আপনাদের বলে রাখি, এই সিম্বিয়টগুলো শব্দ সহ্য করতে পারে না, তাই অ্যাডি সেই ফ্ল্যাটের লোকটির কাছে গিয়ে গানের আওয়াজ কম করতে বলে। কিন্তু সেই লোকটি গানের আওয়াজ কম না করে হেসে অ্যাডিকে সেখান থেকে চলে যেতে বলে। এতে অ্যাডির শরীরে থাকা ওই সিম্বিয়টটি অনেক রেগে যায় এবং সে ওই লোকটিকে ভয় দেখায়। একটু পরে সেখানে ড্রেকের
লোকজন আসে এডিকে মারার জন্য, কারণ এডির কাছে হয়তো লাইফ ফাউন্ডেশনের বিরুদ্ধে কোনো প্রমাণ রয়েছে। কিন্তু ততক্ষণে ওই সিম্বিয়টটি এডির শরীর পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আর তখন ওই সিম্বিয়টটি এডির সাথে কথা বলে এবং সে এডিকে বলে তার নাম হচ্ছে ভেনম। আর ভেনম তখন মুহূর্তের মধ্যেই ড্রেকের সব লোকেদের মেরে সেখানে অজ্ঞান করে ফেলে। এবং তখন এডি যে সুপার পাওয়ার ব্যবহার করছিল সেগুলো ড্রেক ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখছিল। আর এসব দেখে সে খুবই খুশি হয়, কারণ ওই সিম্বিয়ট তার শরীরে ঠিকঠাক ভাবে কাজ করছে। তখন সে খুশি হয়ে তার লোকেদের বলতে থাকে, দেখো আমি ভিন গ্রহ থেকে যে প্রাণীগুলো নিয়ে এসেছি সেগুলো কতটা শক্তিশালী, এই প্রাণীগুলো একটা মানুষকে কতটা শক্তিশালী করে তোলে। এরপর ওই ফাউন্ডেশনের মালিক আরো কিছু লোককে পাঠায় এডিকে জীবিত ধরে আনার জন্য। তখন আমরা দেখি ওই লোকেরা এডিকে ধরার জন্য অনেক চেষ্টা করে। আর তখন এডি একটা গাড়ির সাথে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে এবং তার হাত পা একদম ভেঙে চুরে যায়। তখন ড্রেকের লোকেরা এসে এডিকে প্রায় ধরেই ফেলবে, কিন্তু তখনই ভেনম পুরোপুরি এডির শরীরের কন্ট্রোল নিয়ে নেয়। আর এই প্রথমবারের মতো ভেনম পুরোপুরি সামনে আসে। তখন ভেনম এডির সমস্ত লোকেদের মেরে খেয়ে ফেলতে থাকে। আর ভেনমের এইসব কাজে এডি তার উপরে খুবই বিরক্ত হয় এবং সে ভেনমকে জিজ্ঞেস করে, তুমি আমার শরীরে কেন এসেছো? তখন ভেনম বলে, আমাকে ক্লিনটন নামের একটা গ্রহ থেকে ধরে আনা হয়েছে। আর আমি তোমার শরীরে প্রবেশ করার পরে আমার মনে হচ্ছে তুমি একটা ভালো মানুষ। তাছাড়া তোমার শরীরে অ্যাডজাস্ট হওয়াও আমার জন্য খুবই সহজ ছিল। তাই আমি চাই তুমি আমাকে তোমার সঙ্গ দাও এবং আমাকে আমার গ্রহে ফিরে যেতে সাহায্য করো। তো এডি তার কথায় রাজি হয়ে যায়। তখন এডির আবার ওই লাইফ ফাউন্ডেশন কোম্পানির সকল প্রমাণাদির কথা মনে পড়ে যায়। তখন সে আবার তার অফিসে যায় এবং সে তার অফিসের গার্ডকে বলে, আমি বসের রুমে যেতে চাই। কিন্তু গার্ড এডিকে জানায় যে বস এখন অফিসে নেই, তাছাড়া তুমি এখন এখানকার স্টাফ নও, তাই আমি তোমাকে কিছুতেই ভেতরে যেতে দিতে পারি না। এই বলে গার্ড তাকে বাইরে পাঠিয়ে দেয়। তখন এডির ভেতরে থাকা ভেনম এডিকে জিজ্ঞেস করে, তুমি কি উপরে যেতে চাও? তখন এডি বলে, হ্যাঁ আমি উপরে যাব। ভেনম বলে, আরে তুমি সেটা আমাকে আগে বলবে তো। তখন ভেনম তাকে নিয়ে এক লাফে একদম ছাদে চলে যায়। আর এরপর জানালার কাঁচ ভেঙে বসের রুমে ঢোকে। এরপর সে তার বসের টেবিলে সব প্রমাণাদি রেখে একটা নোট লিখে দেয়। কিন্তু তখনই সেখানে ড্রেকের লোকেরা এসে এডিকে ঘিরে ফেলে এবং তাকে গুলি করতে থাকে। তখন ভেনম এডির শরীর কভার করে ফেলে আর ওই সব গুলি ভেনমের গায়ে লাগে। কিন্তু এই সব গুলিতে ভেনমের তো কিছুই হয় না, উল্টো ভেনম সেখানে থাকা সবাইকে একদম মেরে উড়িয়ে দেয়। এদিকে ডেন যে এডির সিটি স্ক্যান করেছিল তার মাধ্যমে সে বুঝতে পারে এডির শরীরে এমন কিছু রয়েছে যা তার শরীরের মারাত্মক ক্ষতি করে চলেছে। তখন সে তার গার্লফ্রেন্ড অ্যানকে ফোন করে এবং বলে এডিকে নিয়ে এখনই হসপিটালে আসতে। তখন সে এডিকে খুঁজতে খুঁজতে এডির অফিসের সামনে গিয়ে পৌঁছায় আর দেখতে পায় ভেনম একজনকে খেয়ে ফেলতে চলেছে। আর অ্যানকে দেখে তখনই ভেনম এডির শরীরের ভেতরে চলে যায়। তখন এডি অ্যানকে জানায় যে সে অনেক বড় একটা বিপদের মধ্যে আছে। তার মধ্যে এমন একটা প্রাণী ঢুকে পড়েছে, ওই প্রাণীটা যা করতে চাইছে তাকে তাই করতে হচ্ছে। তখন অ্যান এডিকে নিয়ে গাড়িতে করে হসপিটালের দিকে রওনা হয়। সেখানে পৌঁছানোর পর ডেন এডিকে জানায় তার মধ্যে একটা ব্যাকটেরিয়া রয়েছে যেটা তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটা শুনে ভেনম এডিকে বলে, তুমি এদের কথা বিশ্বাস করো না, আর তোমার শরীরের যা ক্ষতি হচ্ছে তা আমিই ঠিক করে দেব। কিন্তু ডেন আর অ্যানের কথায় এক পর্যায়ে ভেনম উত্তেজিত হয়ে পড়ে এবং ডেনের গলা চেপে ধরে। আর ডেনকে ভেনমের হাত থেকে বাঁচানোর জন্য অ্যান একটা ফ্রিকোয়েন্সি মেশিন চালু করে দেয়। ভেনম সেই আওয়াজ সহ্য করতে না পেরে এডির শরীর থেকে বের হয়ে যায়। আসলে গাড়িতে আসার সময় এডি অ্যানকে বলেছিল তার ভেতরে যেই জিনিসটা রয়েছে সেটা জোরে শব্দ একদমই সহ্য করতে পারে না। তাই অ্যান সেই সুযোগ কাজে লাগিয়ে ভেনমকে এডির শরীর থেকে আলাদা করে একটা কাচের রুমের মধ্যে বন্ধ করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটা ওই রুমের একটা ফাঁকা জায়গা থেকে বাইরে বেরিয়ে অ্যানের শরীরের মধ্যে ঢুকে পড়ে। তো এডি ভেনমকে তার শরীর থেকে আলাদা করতে পেরে খুশি হয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই সেখানে আবার ড্রেকের লোকেরা এসে তাকে ধরে আবার ড্রেকের কাছে নিয়ে যেতে থাকে। এদিকে আমরা যে সিম্বিয়টটিকে মালয়েশিয়াতে দেখেছিলাম সেটা একটা বাচ্চার শরীরে প্রবেশ করে এই লাইফ ফাউন্ডেশন কোম্পানিকে খুঁজতে খুঁজতে মালয়েশিয়া থেকে আমেরিকায় চলে আসে আর ড্রেকের অফিসে গিয়ে পৌঁছায়। ড্রেক তার অফিসে এই ছোট বাচ্চাটিকে দেখে তার সঙ্গে কথা বলতে গেলে তখন ওই বাচ্চার ভেতরে থাকা সিম্বিয়টটি তার শরীর থেকে বের হয়ে ড্রেকের শরীরের ভেতরে ঢুকে পড়ে। একটু পরে এডিকে সেখানে এনে হাজির করা হলে ড্রেক এডিকে তার কাছে থাকা সিম্বিয়টটি কোথায় আছে তা জিজ্ঞেস করে, কিন্তু এডি ড্রেকের কথার কোনো উত্তর দেয় না। তখন ড্রেকের ভেতরে থাকা সিম্বিয়টটি এডিকে ভয় দেখিয়ে জিজ্ঞেস করে ভেনম কোথায় আছে। তখন এডি বলে, ও একটু আগেই আমার শরীর থেকে বের হয়ে গেছে, এখন ও কোথায় আছে তা আমি জানি না। তখন ড্রেক ভাবে এডির কাছে তো তার কোম্পানির বিরুদ্ধে অনেক প্রমাণাদি রয়েছে, আর এডির মধ্যে এখন যেহেতু ভেনমও নেই তাই ড্রেক তার লোকেদের বলে এডিকে জঙ্গলে নিয়ে মেরে ফেলতে। কিন্তু জঙ্গলে নিয়ে এডিকে মেরে ফেলার আগেই সেখানে আরেকটি মেয়ে ভেনম চলে আসে আর সে ড্রেকের সব লোকেদের মেরে এডিকে বাঁচিয়ে নেয়। একটু পরে আমরা দেখি এই মেয়ে ভেনমটি আর কেউ না বরং এডির এক্স গার্লফ্রেন্ড অ্যান। তখন ওই ভেনমটি আবার অ্যানের শরীর থেকে এডির শরীরে প্রবেশ করে এবং এডিকে জানায় ভিলেন যে ভেনমটা রয়েছে সে আর ড্রেক মিলে আবারও একটা স্পেসশিপ আমাদের গ্রহে পাঠাবে।
পাঠাতে চলেছে এবং সেখান থেকে আরো অনেকগুলো সিম্বিয়ট পৃথিবীতে নিয়ে আসতে চলেছে। আর ওইসব সিম্বিয়টরা পৃথিবীতে এসে তোমাদের পুরো মানবজাতির উপরে কবজা করে নেবে এবং তোমাদেরকে তাদের গোলাম করে রাখবে। তাই তোমাদের ভালোর জন্যই বলছি, আমাদের গ্রহ থেকে আরো সিম্বিয়ট আনার আগে ওদের আটকাতে হবে। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই লাইফ ফাউন্ডেশন কোম্পানির মালিক ড্রেক 5 মিনিটের ভেতরে নতুন আরেকটি স্পেসশিপ লঞ্চ করতে যাচ্ছে। কিন্তু তখন সেখানে থাকা একটা লোক বলে যে এই স্পেসশিপটি লঞ্চ করতে হলে অবশ্যই আমাদের ডিফেন্স মিনিস্টারের পারমিশন নিতে হবে। কিন্তু তখন ড্রেক জানায় যে আমাদের হাতে এখন ডিফেন্স মিনিস্টারের পারমিশন নেওয়ার মতো সময় নেই। আর ড্রেকের কথায় সেখানে থাকা এক লোকের তার উপরে সন্দেহ হয় এবং সে ওই স্পেসশিপটি লঞ্চ করা থেকে আটকানোর একটা চেষ্টা করে। আর সেটা ড্রেকের ভেতরে থাকা ওই সিম্বিয়টটি টের পেয়ে যায়। তাই সে ওই লোকটিকে সেখানে থাকা সবার সামনেই মেরে ফেলে। এরপর সে ওই স্পেসশিপটি লঞ্চ করে দিয়ে সেখানে থাকা সকল বিজ্ঞানীদের মেরে ফেলে। সেখানে থাকা সকল বিজ্ঞানীদের মারার পরে সে ওই স্পেসশিপে উঠতে যাবে, তখনই সেখানে অ্যাডি ও ভেনম চলে আসে। আর এখানে আমরা তাদের দুজনের মধ্যে মারাত্মক একটা ফাইট সিন দেখতে পাই। কিন্তু ভেনমের থেকে ওই ভিলেন সিম্বিয়টটি ছিল অনেক শক্তিশালী, তাই ভেনম তার সাথে কিছুতেই পেরে উঠছিল না। আর যখন ওই ভালো ভেনমটি প্রায় হেরেই যাচ্ছিল, ঠিক তখনই অ্যাডির এক্স গার্লফ্রেন্ড অ্যান সেখানে থাকা কতগুলো বড় বড় স্পিকার চালু করে দেয়, যার ফলে সেগুলো থেকে অনেক জোরে জোরে শব্দ করতে থাকে। আর ভেনমরা এত জোরে শব্দ সহ্য করতে না পেরে তাদের শরীর থেকে বের হয়ে যায়। তো এরপর আবার ভেনম অ্যাডির শরীরে ঢোকার আগেই ওই ভিলেন ভেনমটি ড্রেকের শরীরে ঢুকে পড়ে। আর তখন ওই ভিলেন ভেনমটি অ্যাডির শরীরে বড় একটি লোহার টুকরো ঢুকিয়ে দেয়। এরপর ড্রেক ও তার ভেতরে থাকা ভিলেন ভেনমটি সেখান থেকে ওই স্পেসশিপের ভেতরে ঢুকে পড়ে। এদিকে আমরা দেখি অ্যাডি যখন মারা যাচ্ছিল তখন ওই ভেনমটি আবারও কোনো মতে অ্যাডির শরীরে ঢুকে পড়ে এবং অ্যাডিকে কভার করে ফেলে। আর আমরা দেখি তখন আবারও অ্যাডি উঠে তার পেট থেকে ওই বড় লোহার টুকরোটি বের করে এবং সেই লোহার টুকরোটা নিয়ে এক লাফে ওই স্পেসশিপের ফুয়েল ট্যাঙ্কের কাছে যায় এবং ফুয়েল ট্যাঙ্কটি নষ্ট করে দেয়, যার ফলে প্রচন্ড তাপে ওই স্পেসশিপটি ব্লাস্ট করে। তখন আমরা দেখি ওই ব্লাস্টের ফলে সেই ভিলেন ভেনমটি আর ড্রেক মারা গেলেও ভালো ভেনমটি অ্যাডিকে কোনো মতে কভার করে পানিতে ফেলে দেয়। তো এরপর আমরা দেখি অ্যাডি ও তার গার্লফ্রেন্ড একসঙ্গে বসে কথা বলছে। আর এখানে আমরা তাদের কথা শুনে বুঝতে পারি তাদের মধ্যে আবার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তখন অ্যাডির গার্লফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে, ওই ভেনমটি কি এখনো তোমার সঙ্গে আছে? অ্যাডি বলে, না, ওই ব্লাস্টের পর থেকে সে আর ভেনমকে দেখেনি। কিন্তু তখনই আমরা অ্যাডির ভেতর থেকে একটা শব্দ শুনতে পাই। আর এতে আমরা বুঝতে পারি যে ওই ভেনমটি এখনো অ্যাডির ভেতরে রয়েছে। এরপর অ্যাডি সেখান থেকে চলে যায় এবং যেতে যেতে সে ওই ভেনমের সঙ্গে কথা বলে, যেখানে সে ভেনমকে বলে এই পৃথিবীতে থাকতে হলে তোমাকে কিছু নিয়ম কানুন মেনে থাকতে হবে। তো এরপর সে ওই নিয়ম কানুনগুলো বলতে বলতে সে আবারও সেই দোকানটিতে কিছু মালামাল নেওয়ার জন্য আসে। আর একটু পরে আবারও সেদিনের মতো ওই ছিনতাইকারীটি আসে। আর তখনই ভেনম এসে ওই ছিনতাইকারীকে ধরে বলে, তোমাকে যদি আবার কখনো এখানে দেখি তাহলে কিন্তু তোমাকে আমি খেয়ে ফেলবো। কিন্তু ওই ছিনতাইকারীটি ভয় পেয়ে তখন ভেনমের দিকে গুলি করে। তাই ভেনম রেগে গিয়ে তখন ওই ছিনতাইকারীকে খেয়ে ফেলে। তো এরপর সিন এখানে পরিবর্তন হয় আর আমরা দেখি অ্যাডি একটা জেলখানাতে গিয়েছে ক্লেটাস কাসাডি নামের একটা ডেঞ্জারাস সিরিয়াল কিলারের সঙ্গে দেখা করতে। আর আমরা দেখতে পাই ওই সিরিয়াল কিলার সেই জেলখানার দেয়ালে লিখে রেখেছে ওয়েলকাম অ্যাডি। এতে আমরা বুঝতে পারি ওই সিরিয়াল কিলার হয়তো আগে থেকেই জানতো যে অ্যাডি এই জেলখানায় আসতে চলেছে। আর সে অ্যাডিকে দেখে বলে, আমি অনেকদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এই সিনেমাটির আরো দুটি পার্ট রয়েছে, আপনারা চাইলে আমি সেই পার্ট দুটিও আপনাদের জন্য এক্সপ্লেন করব। তো কারা কারা সেই পার্ট দুটিও দেখতে চান কমেন্টে জানান। সেই সঙ্গে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।